বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর আজকে 17 নম্বর ক্লাসে হাজির হয়েছে। এই 17 নম্বর ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। তো বরিশাল বোর্ড 2019-এ তোমরা যারা টেস্ট পেপার সলভ করেছো, যারা শিওর সাকসেস টেস্ট পেপার কিনেছো, তাদের কাছে 2 নম্বর প্রশ্নের কিন্তু পরিপূর্ণ প্রশ্নটা দেওয়া নাই। ক্রেডিট পাশে কিছু অংশ মিসিং রয়েছে, ঠিক আছে? শুধু মূলধন দেওয়া আছে আর বাকি অংশগুলো মিসিং রয়েছে। তো এই মিসিং অংশগুলো কি কি ছিল এটাও আমরা এখানে দেখাবো এবং বরিশাল বোর্ডে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান দেখব। আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। বরিশাল বোর্ড 2019 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। ফারহান কোম্পানি লিমিটেডের প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে নিবন্ধিত। ওকে, লিমিটেড 50,000 শেয়ারে নিবন্ধিত। 2017 সালে 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা নিম্নরূপ। তো আর্থিক অবস্থা, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি, নিষ্কর প্রিমিজেস। তো নিষ্কর প্রিমিজেস এটি একটি স্থায়ী সম্পদ, ঠিক আছে? এটি স্থায়ী সম্পদ, ঠিক আছে? নিষ্কর প্রিমিজেস, প্রিমিজেস অর্থ প্রাঙ্গণ, ঠিক আছে? প্রাঙ্গণ অর্থাৎ তোমার ওই প্রতিষ্ঠানের যে আঙ্গিনাগুলো রয়েছে এই আঙ্গিনার মূল্য। এরপর হলো আসবাবপত্র, শেয়ার মূলধন 30,000, 10 টাকা করে হলে কত হবে? 3 লাখ টাকা। সাধারণ সঞ্চিতি, অদাবিকৃত লভ্যাংশ। আয়কর সঞ্চিতি রয়েছে, আয়কর সঞ্চিতি আয়কর থেকে মাইনাস করতে হয়, তাই না? সংরক্ষিত আয় দেওয়া আছে 117, এটা প্রারম্ভিক আয়। মোট মুনাফা, এখানে আবার মোট মুনাফা দেওয়া আছে, আজব কোয়ালিটির জিনিস, তাই না? একটু এক্সেপশন জিনিস দেওয়া আছে। মোট মুনাফা আমাদের তো বিশদ আয় বিবরণ থেকে করে বের করে নিতে হয়, কিন্তু এখানে দেওয়া আছে। তো 31/12/2000 মোট মুনাফাও দেওয়া আছে, বেতন খরচ দেওয়া আছে, ভাড়া খরচ দেওয়া আছে, অনাদায়ী পাওনা খরচ দেওয়া আছে, লভ্যাংশ আয়কর দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে। তো যোগফল 5,31,200। এটা তো আমরা বুঝলামই। সমন্বয়গুলো একটু দেখি। 2 মাসের বেতন বকেয়া আছে। বেতন কত টাকা আছে গো? বেতন রয়েছে 15,500 টাকা, ঠিক আছে? এই 15,500 টাকা হলো 2 মাসের 10 মাসের বেতন, সরি 10 মাসে। তো 10 মাসে যদি 15,500 টাকা হয় তাহলে 2 মাসে কত টাকা হবে এটা আমরা বের করে নিব। নতুন অনাদায়ী পাওনা খরচ 1,300 টাকা ধরতে হবে, তাহলে ধরে নিব। নিষ্কর প্রিমিজেসের উপর 2% অবচয় ধার্য করতে হবে, ধার্য অবচয় করে নিব। সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে, সাধারণ সঞ্চিতি তহবিলে অ্যাড করে দিব, ঠিক আছে? এবং সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করে দেব। এরপর হলো শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হবে, তাহলে লভ্যাংশ ঘোষণা করব। ক নম্বর প্রশ্ন বলেছে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলেছে ডিসেম্বর 31, 2017 তারিখে সমাপ্ত বছরের নিট আয়ের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন বলেছে বিশদ আয়, নিট আয় 65,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। খুবই ছোট প্রশ্ন বলেছে এখানে। এই প্রশ্নটাই অনেক ছোট প্রশ্ন করেছে, তাই না? তো এখানে অনেক ছোট্ট একটা প্রশ্ন। তো প্রশ্ন দুইটা দেখো। প্রথমে আমরা প্রদেয় লভ্যাংশ বের করে নেব। তো প্রদেয় লভ্যাংশ, এই যে শেয়ার মূলধনের উপর 10% হারে যে লভ্যাংশ ধরা হয়েছে এই টাকা। তো শেয়ার মূলধন কত দেওয়া আছে? শেয়ার মূলধন দেওয়া আছে 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা 10% যেটা হবে সেটাই প্রদেয় লভ্যাংশ, তাই না? প্রদেয় লভ্যাংশ 3 লাখ গুণন 10% সমান 30,000 টাকা, এইটাই অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলেছে নেট আয় ধরতে হবে। তো মোট মুনাফা যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে, মোট মুনাফা পর্যন্ত করা লাগবে না, মোট মুনাফা থেকে নেট আয় পর্যন্ত করব। তো মোট মুনাফা রেওয়া মিলে 1,20,000 টাকা দেওয়া আছে। এখান থেকে কি করব আমরা? পরিচালন ব্যয় বাদ দেব, তাইলে বাদ পরিচালন ব্যয় লিখব, ঠিক আছে? তো পরিচালন ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আসবে বেতন। বেতনের সাথে 2 মাসে যেহেতু বকেয়া রয়েছে, তো বকেয়াটা আমরা যোগ করে দেব। আমরা একটু ক্যালকুলেটরটা বের করে নিই। 500 টাকা 10 মাসের জন্য রয়েছে, তাহলে 1 মাসে কত হবে? এটা 15,500কে 10 দিয়ে ভাগ করব, করলে কত হবে? 1,550 টাকা। তো 1,550কে আমরা 2 দিয়ে গুণ করব, কত হবে? 3,100 টাকা। এই 3,100 টাকাই হলো কি? এটি হলো 3,100 টাকা হলো বকেয়া। তাহলে বেতন খরচ 3,100 টাকা বকেয়া হিসেবে যোগ করে দিলাম, তাহলে কত হলো? 18,600 টাকা। ভাড়া খরচ রেওয়া মিলে যেটা দেওয়া আছে সেটাই আসবে, 30,000 টাকা। অনাদায়ী পাওনা খরচ, তো অনাদায়ী পাওনা রেওয়া মিলে বলা আছে অনাদায়ী পাওনা
বলা আছে কোথায়, এই যে অনাদায়ী পাওনা খরচ দেওয়া আছে 5,700 টাকা, আর সমন্বয়ে বলা আছে যে নতুন অনাদায়ী পাওনা 1,300 টাকা ধরতে হবে। তো যোগ করে দিতে হবে। তো অনাদায়ী পাওনা খরচ 5,700 যোগ নতুন অনাদায়ী পাওনা খরচ 1,300, তো যোগ করলে কত হবে? 7,000 টাকা। এরপর নিষ্কর প্রিমিজেসের 2% অবচয় ধরতে হবে। তো নিষ্কর প্রিমিজেস কত আছে? 3,20,000। তো 3,20,000-এর 2% কত হবে আমরা দেখি। তো আমরা এটা 3,20,000 গুণন 2 ভাগ 100 কত হবে? 6,400 টাকা। এই 6,400 টাকা আমরা নিষ্কর প্রিমিজেসের অবচয় হিসেবে দেখাই দেব। তো অবচয় হিসেবে দেখাই দেওয়ার পরে যে টাকাটা আসলো, কত আসলো ইন টোটাল পরিচালন ব্যয় কত আসলো? 62,000। তো 1,20,000 থেকে 62,000 মাইনাস করলে বের হয় 58,000 টাকা। এটি হলো পরিচালন মুনাফা। এরপরে আমরা অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় বাদ দিব। কিন্তু প্রশ্নের প্রদত্ত তথ্য অনুসারে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় বলতে কোনো কিছু নেই, তার মানে এটি নেট মুনাফা। ঠিক আছে, যার কারণে আমরা এটি নেট মুনাফা লিখে দিয়েছি 58,000 টাকা। গ নম্বর প্রশ্ন বলেছিল সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তো আমরা সংরক্ষিত আয় বিবরণী সাধারণত জানি। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত নিব, তারপর চলতি বছরের নেট মুনাফা 65,000 প্রশ্নে বলেই দিছে, এই টাকাটা নিব। এইটা তখন কিন্তু এই 58,000 টাকা এই মুনাফা ধরা যাবে না, নেট মুনাফা, কারণ প্রশ্নে বলে দিছে 65,000 টাকা ধরে। তো এই 65,000 টাকাই ধরতে হবে। ঠিক আছে, তো 65,000 টাকা ধরলো, তাহলে 1,26,200 টাকা হলো। এখন এখান থেকে মুনাফা বন্টন ও সমন্বয়গুলো কি করব? বাদে দেব। আয়কর দেওয়া আছে 10,000 টাকা, এখান থেকে আয়কর সঞ্চিতি 5,000 টাকা মাইনাস করলে কত হবে? 5,000 টাকা। এই 5,000 টাকা বন্টন অংশে যাবে। ঠিক আছে, তারপরে হলো লভ্যাংশ প্রদান। তো লভ্যাংশ প্রদান কত আছে? 7,000 টাকা, এটা মাইনাসে চলে যাবে। সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর 10,000 টাকা, এটা মাইনাসে চলে যাবে। প্রদেয় লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান বা ঘোষিত লভ্যাংশ, ঠিক আছে, 30,000 টাকা, এটাও যাবে। তো এই চারটে যোগ করলে কত হয়? 52,000। তো 1,26,200 থেকে 52,000 মাইনাস করলে 74,200 টাকা হয়। এটি সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। 1 নম্বর প্রশ্নে এটাই সমাধান ছিল, খুব ছোট্ট একটা প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের 2017 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়া মূল্য নিম্নরূপ। তো কি বলেছে দেখো, ডেবিট পাস দেওয়া আছে, ক্রেডিট পাস দেওয়া আছে, মজুত পণ্য, মজুরি, পণ্য ক্রয়, বেতন, আন্তঃপরিবহন, বিজ্ঞাপন, আয়কর, বিনিয়োগ, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পদ 10 বছরের জন্য। তো ইজারা সম্পদ 10 বছরের জন্য এই জিনিসটা বুঝতে হবে। তো 10 বছরের জন্য যেহেতু ইজারা সম্পদ, তো এখানে কি করতে হবে? আমাদের এই যে 1 বছরের অবলোপন ধরতে হবে, ধরে এটা এই 1 বছরের যে অবলোপন হবে এটা পরিচালন ব্যয় দেখাই দিতে হবে। তো 20,000-কে 10 দিয়ে ভাগ করলে 1 বছরের অবলোপন বের হয়ে যাবে। তো এখানে আমি যেটা বলেছিলাম যে ক্রেডিট পাশে যারা শিওর সাকসেস টেস্ট পেপার পড়েছো, বিশেষ করে যারা বিষয়ের পরীক্ষার্থী ছিল, বিষয়ের পরীক্ষার্থীদের জন্য এই শিওর সাকসেসে এই অঙ্কটা শুধু শেয়ার মূলধন 1 লাখ টাকা পর্যন্তই আছে, আর বাকি যে অংশগুলো ছিল এই অংশগুলো দেওয়া নেই ওখানে। ঠিক আছে, এইটি পরে আমি অন্য একটা প্রশ্ন থেকে কালেক্ট করে নিয়েছি সঠিক ইনফরমেশনটা। তো শেয়ার অধিহার 5,000 টাকা, পণ্য বিক্রয় 1,20,000 টাকা, প্রদেয় হিসাব 17,000 টাকা, সাধারণ সঞ্চিতি 10,000 টাকা, বহি ফেরত 5,000 টাকা। যারা শিওর সাকসেস টেস্ট পেপার পড়ো তারা এটা এখানে লিখে নিতে পারো বা কারেকশন করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে সমন্বয় কি বলেছিল দেখো, সমন্বয় বলেছে যে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য 40,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা ছোট সেটাই ধরি। বিনামূল্যে 2,000 টাকা পণ্য ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি, তাইলে ক্রয় থেকে মাইনাস করব, আবার বিজ্ঞাপনের সাথে যোগ করে দেব। মোট বিজ্ঞাপনকে 3টি আর্থিক বছরের সমান হারে অবলোকন করতে হবে, করে নিব। ঠিক আছে, 1 বছরের খরচ দেখাই দেবো আর 2 বছরের বিলম্বিত হিসেবে দেখাই দেবো। মজুরি বকেয়া আছে 4,000 টাকা, মজুরির সাথে যোগ করব, আবার বকেয়া মজুরি চলতি দায় হিসেবে দেখাই দেবো। আসবাবপত্র ও যন্ত্রপাতির উপর 10% হারে অবশ্যই ধরতে হবে, ধরে নেব। চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচ দেখাও। তো এই যে বিজ্ঞাপন বাবদ যে খরচটা বলছে এটা হলো বিজ্ঞাপন যে খরচটা রয়েছে, আবার এই যে এখানে 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করেছে। ঠিক আছে, তো এই যে এই 2,000 টাকা এটা যোগ করে দিতে হবে, যোগ করলে মোট বিজ্ঞাপন হবে। কিন্তু এখানে বলা আছে বিজ্ঞাপন খরচকে আবার 3টি আর্থিক বছরে অবলোকন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 3 বছরের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা এখানে 1 বছরের জন্য দেখাবো খরচ আর বাকিটা বিলম্বিত। তো আমরা কি করব, বিজ্ঞাপন যে রেওয়া মিলে দেওয়া আছে কত 10,000 টাকা, এই 10,000 টাকার সাথে কি করব, এই 2,000 টাকা যোগ করব, তাইলে কত হবে 12,000। এই 12,000-কে আবার 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে বিলম্বিতটা বের হয়ে যাবে। তো দেখো কিভাবে করছি,
বিজ্ঞাপন 10,000 যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 যোগ করলে কত হলো 12,000 টাকা। এই 12,000 থেকে বিলম্বিতটা মাইনাস করব। তো বিলম্বিত মাইনাস করব কিভাবে? 12,000-কে 3টি আর্থিক বছর বলা আছে, তাহলে 3 দিয়ে ভাগ করব, করলে এই বছর বাদ দিয়ে আর বাকি কয় বছর থাকবে? 2 বছর, তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 8,000। এই 8,000 টাকা হলো বিলম্বিত, ঠিক আছে? 8,000 টাকা বিলম্বিত। তো বিলম্বিতটা মাইনাস করলে যে বাকি অংশটুকু থাকে সেটাই হলো অবশ্যই খরচ। তো 12,000 থেকে 8,000 মাইনাস করলে 4,000 টাকা থাকে, এটাই বিজ্ঞাপন খরচ। খ নম্বর প্রশ্ন বলেছে কোম্পানি মোট মুনাফা নির্ণয় করো। ওকে, মোট মুনাফা নির্ণয় করব। তো আমরা প্রথমে কি লিখব? বিক্রয়। দেখছো খ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে গেলে ওখানে প্রশ্নের ইনফরমেশন পাইতাম না, ঠিক আছে? তো বিক্রয় এশিয়া সাকসেস এটা বড় ধরনের একটা ভুল করেছে, ঠিক আছে? মোটামুটি তোমরা একটু দেখে নিও। আই থিঙ্ক নতুন যারা আছে তাদের মনে হয় ভুল নেই, এটা মনে হয় ঠিক করে নিছে, তারপরে দেখে নিও, ঠিক আছে? বিক্রয় 1,20,000 টাকা মাইনাস আন্ত ফেরত 5,000 টাকা, তাহলে মাইনাস করলে 1,15,000 টাকা হয়, এটি নিট বিক্রয়। এরপর বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করতে হবে। তো প্রারম্ভিক মজুত পণ্য 15,000 মিলে দেওয়া আছে। ক্রয় থেকে বহি ফেরত বাদ দিতে হবে, তারপর পণ্য বিতরণ বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হলো? নিট ক্রয় আসলো 56,000 টাকা, মজুরি 11,000 টাকা আছে, আবার সমন্বয় বলা আছে, বকে আছে 4,000 টাকা, তো যোগ করে দিলাম, তো 15,000 টাকা হয়ে গেল। ইন টোটাল আর কোনো প্রত্যক্ষ খরচ নাই, তাইলে 15,000, 56,000 আর 15,000 যোগ করলে কত হয়? 86,000। এখান থেকে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা মাইনাস করবো। 30,000 এবং 40,000 দুইটা ছিল, যেটা ছোট সেটাই ধরে নিব। তো 30,000 টাকা মাইনাস করবো। তো 86 থেকে 30,000 মাইনাস করলে কত হবে? 56,000। তো 1,15,000 থেকে 56,000 মাইনাস করলে 59,000 টাকা হয়। এটি হলো মোট মুনাফা। গ নম্বর প্রশ্ন বলেছিল যে 17 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাইলে শুধু সম্পদ দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? সম্পদ দেখাইতে বলছে। তাহলে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদে প্রথমে সুনাম আছে, সুনামটা ধরে নিলাম। তারপর আসবাবপত্র আছে, আসবাবপত্র থেকে অবচয় বাদ দেব, 10% অবচয় করতে বলছিল। তো 10,000 টাকা 10% 1,000 টাকা। যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রপাতি থেকে অবচয় মাইনাস করব, 10% ছিল। তো 50,000 টাকা 10% 5,000 টাকা মাইনাস করলাম। এরপর ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য ছিল, 1 বছরের অবলম্বন ধরে নিতাম। তো অবলম্বনটা মাইনাস করে দিতে হবে। তো 20,000-কে 10 দিয়ে ভাগ করলে 2,000 হয়ে যায়, 2,000 মাইনাস করে দিলাম, ঠিক আছে? 18,000 টাকা হয়ে গেল। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিনিয়োগ ছিল 15,000 টাকা, সরাসরি 15,000 টাকা দিয়ে দিলাম। এরপর চলতি সম্পদ, চলতি সম্পদে প্রাপ্য হিসাব আছে, ব্যাংক জমা রয়েছে, সমাপনী মজুত পণ্য রয়েছে, এই কয়েকটাই ছিল, এই কয়েকটা দিয়ে দিলাম। এরপর অসমন্বিত ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচটা ছিল, বিলম্বিত বিজ্ঞাপন যেটা ছিল সেটা অসমন্বিত ব্যয় হিসেবে দেখাই দিতে হবে, বা চলতি সম্পদের মধ্যেও দিতে পারো, অনেক বইয়ে চলতি সম্পদের মধ্যেও দেয়, ঠিক আছে? তো বা অসমন্বিত ব্যয় হিসেবে দেওয়াটাই একটা আইএএস পদ্ধতিতে একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি, বুঝতে পারছো? তো সবগুলো সম্পদ যোগ করলে রেজাল্ট আসলো 1,63,000 টাকা। এটি হলো মোট সম্পদ। আর বরিশাল বোর্ড 2019-এ এই দুইটা প্রশ্নেই ছিল, এই দুইটা প্রশ্নের সমাধান আমরা বুঝে গেছি, যৌথ মূলধনী কোম্পানি থেকে যে দুইটা প্রশ্ন ছিল আর কি। আশা রাখি সবাই বুঝতে পারছে। তারপরেও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবা, অথবা পার্সোনাল ফেসবুক তো রয়েছে, সেখানে নক করতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।